প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড নর্থব্রুক। উত্তরে লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হলো জমির সমষ্টি, মহলের সমষ্টি, বন্দোবস্তের বিষয় গ্রামের সমষ্টি। উত্তরে গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1852, 1853, 1834 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে। উত্তরে 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়, বাউরিয়ায়, কলকাতায়, বোম্বাইতে। রিষড়ায়। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে। উত্তরে 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়, ডিরোজিও, লর্ড বেন্টিং, লর্ড আলহৌসি। উত্তরে লর্ড বেন্টিং। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বলিঙ্গম পাণ্ডুলুম, জ্যোতিরাও ফুলে, দয়ারাম সরস্বতী, রামমোহন রায়। উত্তরে জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, দীনবন্ধু মিত্র। উত্তরে নবগোপাল মিত্র। ভোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে, বাংলাদেশে, মুম্বাইতে, পাঞ্জাবে। উত্তরে মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চাঁদ, বিরসা মুন্ডা, ভৈরব, সিধু। বিরসা মুন্ডা। প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? উত্তর হবে যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভাগোষ্ঠীর উত্তর হবে বোম্বাইতে। পর রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো 10টি, প্রতিটির মান 1 করে 1 × 10 = 10। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর হবে অনিল শীল। ভারত মাতার চিত্রটি কার আঁকা? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে আঁকেন। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বস্ত্রশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। মহলারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন কবে পালিত হয়? 1905 খ্রিস্টাব্দে। রায়ত কথার অর্থ কী? উত্তর হবে কৃষক। তিনি তাকে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো যে কোনো 5টি। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। উত্তরে ভুল, তাহলে ভুল লিখব। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। ভুল, তাহলে ভুল লিখব। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ঠিক, তাহলে ঠিক লিখব। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসমোরকে মারতে গিয়েছিল। ভুল, তাহলে আমরা এটা ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। নরমপন্থী চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। চারিদিকে যে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো যে কোনো 4টি। রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। কলকাতা, ইংল্যান্ড, বোম্বাই, মাদ্রাজ। ইংল্যান্ড। জমিদারি, ইজারদার, সাঁওতাল, মহাজন। সাঁওতাল। সিধু কানু চাঁদ, বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। তিতুমির। 5 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। দিকু কাদের বলে? উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম সিধু কানু চাঁদ ও ভৈরব। সম্পদের নির্গমন কাকে বলে? পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিপুল পরিমাণে অর্থ সম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায়। এই ঘটনা হবে এখানে, এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনা পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। প্রিন্টিং মিস্টেক আছে। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। মহাবিদ্যের প্রত্যহ কারণ কী ছিল? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো
রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীন ভারতে চিরাচরিত ঐতিহাসিক হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসসাধনকে মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসসাধন ঘটে, শহরগুলিতে শ্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহে দেশে রূপান্তরিত হয়। সভা সমিতি যুগ কাকে বলে? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1850 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলি হলো ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। নব অঙ্গোষ্ঠী কাদের বলে? 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক, এরা দার্শনিক বোমের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর এই অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। হিউম ডারফিন ষড়যন্ত্র কী? হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডেনবার্গ, জার্মান হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র নামে পরিচিত। দাক্ষিণাত্য হাঙ্গামা কী? দাক্ষিণাত্যের তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা ও অজন্মা দেখা দিলে এবং হুইকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলোচাষীরা বিদ্রোহ ঘোষণা করেন। তুলোচাষীদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। সূর্যাস্ত আইন। জমির অধিকার জমিদারের দখলে থাকলেও আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদাররা। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। ওই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের সম্পত্তি বা বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানির। টিকা লেখো। ইলবার্ট বিল বিতর্ক। গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। কোনো ভারতীয় বিচারককে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচার বিভাগের ক্ষেত্রে এই অসাম্য দূর করা। ইলবার্ট বিল এর বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিল প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। নীল চাষকে কেন্দ্র করে 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ পূর্ব ভারতের নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নীল বিদ্রোহের কারণ 1, নীল চাষে বাড়তি চাপ। ঔপনিবেশিক ব্রিটিশ সরকার নীল চাষ করার জন্য কৃষকদের উপর জোর জবরদস্তি করেছিল। তাই দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও বহু কৃষক নীল চাষ করতে বাধ্য হতো। 2, নীলকরদের ভূমিকা। ইউরোপের নীলকর সাহেবরা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। তারা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করতেন। তাতে কাজ না হলে তারা কৃষকদের জোর করে নীল চাষ করাতেন। দাদন প্রথা। নীলকররা নীল চাষিদের জন্য দাদন বা অগ্রিম টাকা দিতেন। এক্ষেত্রে তারা কৃষকদের দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত। নীলকরদের দমনপীড়ন। নীলকর সাহেবরা এবং কোম্পানির কর্মচারীরা ধীরে ধীরে নীল চাষিদের ওপর দমনপীড়ন শুরু করেন। তার ফলে বাংলায় নীল বিদ্রোহ ঘটে। সাইদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায় প্রথম আধুনিক যুক্তিবাদী মনন ও তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দ্বারা কুসংস্কার মুক্ত সমাজ ও ধর্মের কথা বলেন।
ভারতের সমাজ সংস্কারের কাজে নিরলস সাধনার কারণে রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান: এক, সতীদাহ উচ্ছেদ। তৎকালীন হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। রামমোহন বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধে এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথার উচ্ছেদ করেন। 2, জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা ছিলেন। তিনি এই প্রথার বিরোধিতা করে বঙ্গানুবাদ করেন ও বিভিন্ন প্রবন্ধ রচনা করেন। নারী জাতির উন্নতির চেষ্টা। রামমোহন মনে করতেন নারীদের পুরুষের সমান অধিকার না দিলে সমাজ ও সভ্যতার অগ্রগতি পিছিয়ে যাবে। তাই তিনি নারীদের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। নারী জাতির সমস্যা সমাধানে তিনি যে 6টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিলেন সেগুলি হলো: স্বামী বা পিতার সম্পত্তিতে স্ত্রী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা; 2, স্ত্রী শিক্ষার সুষ্ঠু ও সার্বিক প্রসার করানো; 3, বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা; 4, মেয়েদের বিবাহের ব্যাপারে আইন সংশোধন করা; 5, বাল্যবিবাহ বন্ধ করা; 6, কুলীন প্রথার হাত থেকে বালিকাদের রক্ষা করা; 4, অন্যান্য সংস্কার। সংবাদপত্রের স্বাধীনতা হরণের বিরোধিতা। ব্রিটিশ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য আইন প্রণয়নের চেষ্টা করে। রামমোহন এর বিরোধিতা করে কলকাতা সুপ্রিম কোর্ট ও ইংল্যান্ডে রাজার কাছে একটি প্রতিবেদন পেশ করেন। 2, বহুবিবাহের বিরোধিতা। তিনি পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। জুরি আইনের বিরোধিতা। বৈষম্যমূলক জুরি আইনের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানায়। 4, ভারতীয়দের সরকারি উচ্চ পদে নিয়োগের দাবি। সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ না করার জন্য তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। পরের প্রশ্ন: সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। বিদ্যাসাগরের পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে চেয়েছিলেন। এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় তিনি নারী সমাজকেও সামিল করতে চেয়েছিলেন। বিদ্যাসাগর বুঝেছিলেন যে শিক্ষার অভাবেই সমাজে নারীরা পিছিয়ে পড়ে, তাই শিক্ষা ছাড়া নারী সমাজের মুক্তি নেই। স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান: 1, বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর সর্বমোট গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের সাহায্য নিয়ে 1849 খ্রিস্টাব্দে 7ই মে প্রতিষ্ঠা করেন হিন্দু ফিমেল স্কুল। বর্তমান সেটা হচ্ছে বেথুন স্কুল। বিশেষ বিদ্যালয় পরিদর্শক হিসাবে তিনি বাংলার বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2, স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার। হিন্দু বালিকা বিদ্যালয়ের সম্পাদক হওয়ার পর বিদ্যাসাগর নিজের চেনাজানা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কন্যা সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তির অনুরোধ জানান। নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশবাসীকে সচেতন করার জন্য তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় এক বিজ্ঞপ্তি দেন, যাতে বলা হয়, স্ত্রী সুরক্ষিত ও জ্ঞানসম্পন্ন হলেই শিশু সন্তানদিগকে শিক্ষা দিতে পারবেন। 3, নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন। বিদ্যাসাগর যেমন বিদ্যালয়গুলি গড়ে তুলেছিলেন, সেগুলি ব্যয়ভার বহনের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার নামে তহবিল গঠন করেন। এছাড়াও তিনি স্কুলের শিক্ষকদের বেতনসহ বহু খরচের দায়ভার নিজে বহন করেন। 4, কলেজ প্রতিষ্ঠা। নারীদের উচ্চশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ, মেট্রোপলিটন কলেজ। বাংলার সে সময়কার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেলের বিরোধিতা সত্ত্বেও তিনি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠায় সফল হয়। শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। স্ত্রী শিক্ষার যথাযথ প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর মেদিনীপুর, হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিদ্যায়নী সম্মেলনী নামে একটি সংগঠন গড়ে তোলেন। পরের প্রশ্ন: বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল: 1, জমিদারদের সমৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে জমিদারদের সমৃদ্ধি বাড়ে। কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েন। 2, কৃষকদের অবস্থার উন্নতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থার কোনো উন্নতি ঘটেনি। উঁচু হারের রাজস্ব নেওয়ার ফলে কৃষকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপে। তাছাড়া প্রায়ই নানা ধরনের বেআইনি কর নেওয়া হলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের
সত্যকে খারিজ করে তাকে কৃষি শ্রমিক বা ভাগচাষিতে পরিণত করা হয়, ফলে নানা দিক থেকে চাপ পড়ে কৃষকের অবস্থার অবনতি ঘটতে থাকে। 3. জমিদারদের জমি নিলাম। জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের জমি নিলামে উঠত। অনেক সময় জমিদারদের সম্পত্তি বিক্রি করে দিয়ে কোম্পানি তার প্রাপ্য রাজস্ব বুঝে নিত। 4. কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে ভারতীয় সমাজ অর্থনীতিতে কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল। লাস্ট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহের কারণগুলির মধ্যে রাজনৈতিক ও সামাজিক কারণ ছিল অন্যতম। রাজনৈতিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসাবে ইংরেজদের নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল। 1. কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। লর্ড ওয়েলেসলি অধীনমূলক মিত্রতা নীতি নিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতির সাহায্যে ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য দখল করেন। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তপুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করেন। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি গ্রাস করা হয়। 2. রাজকর্মচারীদের ক্ষোভ। দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার ফলে ওই রাজ্যগুলি হাজার হাজার জীবিকাচ্যুত সৈন্য ও কর্মচারী কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে যোগদান করেছিল। দিয়ে মেইন পয়েন্ট করে সামাজিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল সামাজিক অসন্তোষ। 1. সামাজিক বৈষম্য। ইংরেজরা ভারতীয়দের বর্বর ও অসভ্য বলে মনে করত। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ, হোটেলের বাইরে বোর্ডে ইংরেজরা লিখে রাখত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। 2. সামাজিক হস্তক্ষেপ। ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে ও বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নকে হিন্দু ধর্মের উপর হস্তক্ষেপ বলে মনে করেন। 3. খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সময় হিন্দু ও ইসলাম ধর্মের সমালোচনা করত। এর ফলে হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধান বেড়ে যায়। 4. প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। ভারতীয় সমাজ ছিল গোঁড়া। গঙ্গা নদী থেকে সেচখাল কাটা হলে হিন্দুরা বিক্ষুব্ধ হয়। এছাড়া রেলপথ, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি চালু হলে ভারতীয়রা এগুলিকে তাদের সামাজিক ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। এই প্রভাবে রাজনৈতিক ও সামাজিক কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণরূপে বিবেচিত হয়, বা এইভাবেই রাজনৈতিক ও সামাজিক কারণ 1857 এর মহাবিদ্রোহের অন্যতম কারণরূপে বিবেচিত হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে জেনে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানে আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।